আচ্ছা, বেশ। তাহলে বেঞ্জিলিক অ্যাসিড রিঅ্যারেঞ্জমেন্ট, বেঞ্জিলিক অ্যাসিড রিঅ্যারেঞ্জমেন্টের একটু দুই চারটা কথা একটুখানি তাহলে বলে দিই। বেঞ্জিলিক অ্যাসিড রিঅ্যারেঞ্জমেন্টটা যখন আছেই এখানে, এটা প্রথমে হচ্ছে ডাইইননফেনল, তারপরে হচ্ছে এই তো বেঞ্জিলিক অ্যাসিড রিঅ্যারেঞ্জমেন্ট। এটা ওই মাইগ্রেশন ফ্রম কার্বন টু ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বন, এবং এখানে শুরু হয় বেসিক্যালি এরকম বেঞ্জিল কম্পাউন্ডটা নেয়, এই কার্বনগুলো হাইলি ইলেকট্রোফিলিক, এই কার্বনগুলো হাইলি ইলেকট্রোফিলিক। বেঞ্জিলের কার্বনগুলো হাইলি ইলেকট্রোফিলিক কেন, কি কারণ? এত ইলেকট্রোফাইলিক হওয়ার কারণ কি? খেয়াল করো, বেঞ্জিল হচ্ছে 1,2 ডাইকার্বনিল, তার মানে একটা কার্বনিলের পাশে আরেকটা কার্বনিল আছে। কার্বনিলকে তুমি কি হিসেবে চেনো, ইলেকট্রন উইথড্রয়ার না ইলেকট্রন ডোনার? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দিলে লুমোর কি হয়, লুমো নেমে যায় না? সবই নেমে যায়, তার সঙ্গে সঙ্গে লুমোটাও নেমে যায়। লুমো মানে লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল, তার মানে তার ইলেকট্রোফিলিসিটি বেড়ে যায়। তার ফলে আমরা যদি OH মাইনাস দিয়ে রিয়াকশন করি, তো OH মাইনাস, এখানে রিজিও সিলেক্টিভিটির কোনো ব্যাপার নেই, কারণ দুটো কার্বনিল ইকুইভ্যালেন্ট, OH মাইনাস যে কোনো একটাকে অ্যাটাক করবে, করে টেট্রাহাইড্রাল ইন্টারমিডিয়েট হবে। হওয়ার পর O মাইনাস এখান থেকে পুশ ব্যাক করবে, ফিনাইল মাইগ্রেট করবে, এবং সেটা মাইগ্রেট করবে পাশের কার্বনে। তার মানে এটা হচ্ছে তোমার সেই কার্বনটা যেখান থেকে মাইগ্রেশন হচ্ছে, এই কার্বনটা হচ্ছে তোমার ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বন, যেখানে মাইগ্রেশন হবে। ফিনাইল মাইগ্রেট করে গেল, সেখানে আমরা আবার একটা অ্যালকক্সাইড ইন্টারমিডিয়েট পেলাম, এটা স্ট্রং বেস, এটা স্ট্রং অ্যাসিড, তাহলে নিজেদের মধ্যে প্রোটন ট্রান্সফার হবে, ট্রান্সফার করে তাহলে আমাদের একটা আলফা হাইড্রক্সি কার্বক্সিলেট তৈরি হলো, যেটাকে অ্যাকুয়াস অ্যাসিড দিয়ে ওয়ার্কআপ করলে এই কম্পাউন্ডটা আমরা পাবো। এখন এইটা যদি RDS হয়, তাহলে এইটার কনসেন্ট্রেশনের উপরে রেটটা নির্ভর করছে। এখন এর কনসেন্ট্রেশন তো আর আলাদাভাবে ডিটারমিন করা সম্ভব নয়, এর কনসেন্ট্রেশন বেসিক্যালি এইটার কনসেন্ট্রেশন আর এইটার কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে। তার মানে দিস ইজ rate equation should be like second order, first order with respect to benzene and first order with respect to alkali. ঠিক আছে তো? এইটা অনেকটা বেঞ্জিলিক অ্যাসিডের মতো দেখতে, কিন্তু এটা অ্যাকচুয়ালি অন্য রিয়াকশন। এটা ইন্ট্রামলিকুলার ক্যান্নিজারো, এখানে আমরা নিয়েছি ফিনাইল গ্লাইঅক্সাল, সেখানে আমরা এই কার্বনটাতে অ্যাটাক করলাম, এখানটায় করিনি। কেন করিনি? অবশ্যই স্টেবিলাইজ করবে, মানে কাকে স্টেবিলাইজ করবে? ইলেকট্রোফিলিসিটি, হ্যাঁ রিলেটিভ, তার মানে এখানে অ্যাটাক করছে মানে এটা মোর ইলেকট্রোফিলিক। কেন? কারণ এটা তো অ্যালডিহাইড আর এটা তো ফিনাইল কিটোন, তাহলে কোনটা মোর রিঅ্যাক্টিভ হবে টুয়ার্ডস নিউক্লিওফাইল? অ্যালডিহাইড, তো ওখানেই অ্যাটাক করবে। তারপরে আর কিছু তো তোমার বলার নেই, কারণ ওখানে যখন পুশ করবে তখন একমাত্র হাইড্রোজেনই মাইগ্রেট করতে পারে, তো হাইড্রোজেন মাইগ্রেট করে যাবে। তো এরকম আমরা তো জানি যে এটা পসিবল, তাই না? অর্গানোমেটালিকে সেই একটা কোশ্চেন একবার দিয়েছিল না, যে অর্গানোমেটালিকে একবার একটা সেই কোশ্চেন দিয়েছিল না, যে PH MgBr দিয়ে রিয়াকশান করছে, সেখানে 2 ইকুইভ্যালেন্ট PHCHO দিলে একরকম প্রোডাক্ট হয়, 1 ইকুইভ্যালেন্ট PHCHO দিলে আরেক রকম প্রোডাক্ট হয়। সেখানেও একটা এই ধরনের ক্যান্নিজারো টাইপ মানে মাইগ্রেশনের একটা ব্যাপার সর্ট অফ ছিল। তো এই ধরনের রিয়াকশান আমরা এর আগে দেখেছি। আমরা বেঞ্জিলিক অ্যাসিডের মোটামুটি অ্যানাটমিটা বুঝলাম। সাইক্লিক আলফা ডাইকিটোন নিয়ে যদি রিয়াকশন করো, যেমন সাইক্লোহেক্সেন 1,2 ডাইওন, এটা বানাবো কি করে? বানাই কি করে এটা? তোমাদের কোশ্চেন এসেছিল তো সেম 3-তে। হ্যাঁ, এই যে হ্যাঁ, রিলে অক্সিডেশন, হ্যাঁ ACO2 দিয়ে এর মেকানিজম এসেছে। তাহলে এইটার মেকানিজম সব দিয়েছিল, রিলে অক্সিডেশন বা রাইলি অক্সিডেশন দিয়ে আমরা বানাতে পারি। আর তা না হলে আলফা টু কার্বনিল এনল তৈরি হয়, সেখানে নাইট্রোসেশন করো, NO+ ঢোকাও, নাইট্রোসোটা অক্সিমের সাথে টটোমেরিক ইকুইলিব্রিয়ামে এক্সিস্ট করবে, এটাকে জাস্ট হাইড্রোলাইজ করে দিলেই আমরা এটা পেয়ে যাব। এই কম্পাউন্ডের ওপরে যদি আমি আমাদের বেঞ্জিলিক অ্যাসিডের রিয়াকশনটা করি, তাহলে বুঝতেই পারছো যে কোনো একটাতে অ্যাটাক করবে, দুটোই ইকুইভ্যালেন্ট। তারপরে মাইগ্রেশন বলতে একটা CC বন্ড মাইগ্রেট করবে, হুইচ মিনস যে আমার 6 মেম্বার রিংটা রিং কন্ট্রাক্ট করে 5 মেম্বার রিং হয়ে যাবে, এবং আমরা একটা আলফা হাইড্রক্সি অ্যাসিড পাবো।
এখানে একবার একটা কোশ্চেন এরকম দিয়েছিল যে বেঞ্জালডিহাইড থেকে ডাইফিনাইল অ্যাসিটিক অ্যাসিড বানাও, কি করে বানাবে। এটা দুটো নেম রিয়াকশান আমাদের এখানে কাজে লাগবে। প্রথমে আমরা বেঞ্জালডিহাইড থেকে তাকে ডাইমেরাইজ করব বাই বেঞ্জয়েন কন্ডেনসেশন। তো বেঞ্জয়েন কন্ডেনসেশন করতে গেলে ইথানোলিক পটাশিয়াম সায়ানাইড লাগে। অ্যারোমেটিক অ্যালডিহাইডের ক্ষেত্রে বেঞ্জয়েন কন্ডেনসেশন ইজ এ সাকসেসফুল রিয়াকশন, তো বেঞ্জয়েন হলো। তারপরে এইটাকে যদি অক্সিডেশন করি তাহলে বেঞ্জিল তৈরি হবে। তার মানে বেঞ্জিল তৈরি করার টেকনিক হচ্ছে বেঞ্জালডিহাইড থেকে বেঞ্জিল। ভালো করে খেয়াল করে দেখো, বেঞ্জিল হচ্ছে 1,2 ডাইকার্বনিল কম্পাউন্ড, তাই না? তার মানে এই কার্বনটাও ডেল প্লাস, এই কার্বনটাও ডেল প্লাস। তার মানে এই জিনিসকে যদি বানাতে হয় দুটো আলাদা আলাদা ফ্র্যাগমেন্ট দিয়ে, তাহলে যে কোনো একটা ফ্র্যাগমেন্টে আমার আমপোলাং বা রিভার্সাল অফ রিঅ্যাক্টিভিটি চাই। এবং তুমি জানো যে বেঞ্জয়েন কন্ডেনসেশনে আমপোলাং বা রিভার্সাল অফ রিঅ্যাক্টিভিটি ইনভলভড থাকে। এটা জানো তো, না জানো না? বেঞ্জয়েনে আমপোলাং হয় জানো তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কী করে হয় বলো তো? এই দেখো বেঞ্জালডিহাইড, এই দেখো হয়ে গেল। আর তারপরে যখন ওই সায়ানাইড টাইনাইড অ্যাটাক করবে তখন এরকম একটা জিনিস হয় না, তারপরে একটা কার্বোক্যাটায়ন এরকম হয়, তখন এইখানে মাইনাস থাকে। তারপরে এরকম একটা জিনিস হয় না, হয়তো এইটাই তো সেই ডোনারটা, তাই না? মানে এটাকে আমরা অ্যাকচুয়ালি ভাবতে পারি নিউক্লিওফাইল হিসেবে। তার মানে এই কার্বনটা, এটা কি ছিল আগে, এই কার্বনটা কি ছিল? ডেল প্লাস। হ্যাঁ, সেই একই কার্বন এখন কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। আমপোলাং লাগবেই 1, 2, 1, 4 এগুলো বানাতে গেলে তোমার আমপোলাং স্ট্র্যাটেজি ইউজ করতে হবে, কিছু করার নেই, সোজা কথা। তা বানালাম, তারপরে সেটা থেকে বেঞ্জিলিক অ্যাসিড করে দেবো। বেঞ্জিলিক অ্যাসিড করলে বেঞ্জিলিক অ্যাসিড হয়ে গেল। তারপরে এই ওইচটা তাড়িয়ে হাইড্রোজেন আনতে পারলেই হয়। তার মানে রিডাকশান করতে হবে। HI রেড ফসফরাস দিয়েছে, দেখো ফসফরাস দিয়ে অক্সিজেনকে টেনে নেয়। ফসফরাস দিয়ে যে অক্সিজেনকে টেনে নেয় এটা তুমি এর আগে কোথায় দেখেছো? ভিটিক রিয়াকশন, খুব ভালো উত্তর। আর তারও আগে দেখেছো, ভিটিকের আগেই জানতে, হায়ার সেকেন্ডারি থেকেই জানো ইনফ্যাক্ট তুমি, বা প্রবাবলি ক্লাস 10 থেকে। RCO2H থেকে RCOCl বানাতে গেলে PCl5 দেয় না? তাহলে মনে পড়ে গেল। ঠিক আছে তো? সো আমাদের এইরকম গল্প সব রয়েছে। এবার এখানে একটা জিনিস দেখার আছে, সেটা হলো যে যদি আমাদের আনসিমেট্রিক্যাল বস্তুটা এরকম যদি আনসিমেট্রিক্যাল হয়, একদিকে অ্যারাইল থাকে একদিকে ফিনাইল থাকে, তাহলে কী করবো? আমাকে দেখতে হবে যে কোথায় অ্যাটাকটা করবো। তো কোন দিকে অ্যাটাক করবো বলে তোমার মনে হয়? এবং এখানে এই প্রশ্নটা প্রোডাক্টের, অ্যাজ ফার অ্যাজ দ্য প্রোডাক্ট ইজ কনসার্ন, ইরেলিভেন্ট। তার কারণ দুটো থেকেই আলটিমেটলি একই প্রোডাক্ট হবে, কিন্তু এটা আমাদের জানা দরকার যে অ্যাকচুয়ালি কোথায় অ্যাটাক হয়েছে এবং কে মাইগ্রেট করেছে। যে কার্বনিলটাতে অ্যাটাক করবে তার পাশের কার্বনিলের সঙ্গে যে সাবস্টিটুয়েন্ট আছে সেটা মাইগ্রেট করবে। তার মানে কোথায় অ্যাটাক করবে সেটা নির্ভর করছে C2 কার্বনিল আর C1 কার্বনিলের যেটা বেশি ইলেকট্রোফিলিক তার উপরে অ্যাটাকটা হওয়ার কথা। তাই অ্যারাইল গ্রুপটার কি ক্যারেক্টার থাকলে এই C2 কার্বনিলটা C1 কার্বনিলের থেকে বেশি ইলেকট্রোফিলিক হয়ে যাবে? হ্যাঁ, মানে অ্যারাইলটা যদি মোর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয় দেন ফিনাইল, তাহলে C2 তে অ্যাটাক করবে এবং সেক্ষেত্রে ফিনাইল মাইগ্রেট করবে। আর অ্যারাইল যদি ইলেকট্রন রিলিজার গ্রুপ হয় তাহলে উল্টোটা হবে, সেক্ষেত্রে C1 এ অ্যাটাক করবে এবং C2 থেকে মাইগ্রেশন হবে। তো সেরকম আছে, মানে ডিফারেন্ট এরকম তোমাকে প্রবলেম দেবে। এখন তুমি বলতে পারো যে আলটিমেটলি আমি প্রুভ করবো কী করে যে কোথায় অ্যাটাক করেছে, কে মাইগ্রেট করেছে। সেগুলো প্রমাণ করার উপায় হচ্ছে লেবেলড সাবস্ট্রেট নাও। ফিডব্যাক হচ্ছে, কারো মাইক অন করা আছে, মাইক অফ করো। ফিডব্যাক হচ্ছে, মাইক অফ করে দাও। কথা বলার সময় মাইক অন করবে, সবসময় মাইক অন করে রেখো না, ফিডব্যাক হয়ে যাচ্ছে। তো এখানে C14 আমি এখানে লেভেল করে দিয়েছি। যদি আমার এই ফিনাইলের পাশেরটায় মাইগ্রেশন হয় তাহলে ইভেনচুয়ালি আমি যে বাইকার্বনেটটা পাবো সেটা হবে লেভেলড, কারণ আমি অক্সিডেটিভ ডিগ্রেডেশন করছি ওই করেসপন্ডিং আলফা হাইড্রক্সি কার্বক্সিলিক অ্যাসিডটার। আর যদি আমার এইটার উপরে অ্যাটাক করে, অর্থাৎ রেডিও লেভেলড কার্বনটাতেই যদি অ্যাটাক করে, তাহলে আমার ফরম্যাটটাতে কোনো লেভেল থাকবে না। তাহলে এই দুটো রেশিওটা ধরে আমরা বুঝতে পারি যে কোথায় অ্যাটাক বেশি হয়েছে। তো এখানে একটা এরকম একটা দিয়েছে
তুমি যখন অ্যারাইল গ্রুপ নিচ্ছ তখন খেয়াল করে দেখো, যখন প্যারাটলাইল নিচ্ছ, যখন প্যারামিথক্সিফিনাইল নিচ্ছ, তখন অ্যারাইলের মাইগ্রেশন আর ফিনাইলের মাইগ্রেশনের রেশিওটা একের থেকে ছোট। তার মানে ফিনাইল বেশি মাইগ্রেট করছে, অ্যারাইল কম মাইগ্রেট করছে। তা এরা তো এই কম্পাউন্ডটা মানে এই গ্রুপটা এরা তো বেটার ইলেকট্রন রিলিজার দেন ফিনাইল, এদের মাইগ্রেটরি অ্যাপটিটিউড তো বেশি। তাহলে এখানে ফিনাইলের বেশি মাইগ্রেট করার কারণটা কি? কারণ অ্যাটাকটা তো বলো সুমন, বলো। ফিনাইলটা মাইগ্রেট হওয়ার পর স্টেবিলিটি দিতে পারবে, সেই জন্য না, শাকিল অ্যাটাকটাই তো ওখানে হচ্ছে না। হ্যাঁ, খেয়াল করে দেখো, অ্যারাইল যেখানে বসে আছে সেই অ্যারাইল যদি এইটা হয় বা অ্যারাইল যদি এইটা হয়, তাহলে এই কার্বন অ্যাটাক করবে না এই কার্বন অ্যাটাক করবে? তুমিই বলো। যেটা স্টার দেওয়া, হ্যাঁ, যেটা ফিনাইলের পাশেরটা অ্যাটাক করবে, তার কারণ এইটার ইলেকট্রোফিলিসিটি কম হবে। সেক্ষেত্রে অ্যারাইলের মাইগ্রেট করার কি মানে ফিনাইলের মাইগ্রেশন তো ইনএভিটেবল, কারণ ফিনাইলের পাশের কার্বনেই তো অ্যাটাক করে বসে আছে, সেখানে অ্যারাইল কি করে মাইগ্রেট করবে? তাহলে কার মাইগ্রেশন বেটার হবে? ফিনাইলেরই হবে। আবার যদি তুমি উল্টোটা ভাবো যে এটা যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয়ে যায়, তখন ম্যাক্সিমাম অ্যাটাকটা এই কার্বনের উপরে হবে, এই কার্বনটার উপরে হবে। তো ম্যাক্সিমাম অ্যাটাক যদি এই কার্বনের উপরে হয়, তখন কার মাইগ্রেশন বেশি হবে? অ্যারাইলেরই মাইগ্রেশন বেশি হবে, ইভেন দো সেই অ্যারাইলের মাইগ্রেটরি অ্যাপটিটিউড ফিনাইলের থেকে কম। তার মানে কার মাইগ্রেটরি অ্যাপটিটিউড বেশি এইটা বেঞ্জিলিক অ্যাসিডে ম্যাটারই করে না। কি ম্যাটার করে? কোন কার্বনিলটাতে অ্যাটাক হবে সেটা আমি কি করে বুঝবো? দুটো ফিনাইল অ্যারাইল বা অ্যারাইল 1 অ্যারাইল 2 গ্রুপ থাকলে দুটোকে ভালো করে দেখবো, দেখে যেটার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ রয়েছে সেই তার পাশের কার্বনিল অ্যাটাক করাবো, সেই মাইগ্রেট করবে। তার মানে ইভেনচুয়ালি এটাই দাঁড়ায় যে বেঞ্জিলিক অ্যাসিডে যে মোর ইলেকট্রন উইথড্রয়ার তার মাইগ্রেশন বেশি হবে, কারণ তার পাশের কার্বনেই অ্যাটাকটা হচ্ছে। ব্যাপারটা কি বোঝা গেল না ট্যান হয়ে গেল? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে। বাকিদের তো মৌনতা সম্মতির লক্ষণ ধরে নিচ্ছি আমি, ঠিক আছে? তারপরে তো আনডাইস্টেট চলে এসছে, তাহলে বেঞ্জিলিক অ্যাসিডটা সলভ করে ফেলি। কোথায় গেল? এই দেখো বেঞ্জিলিক অ্যাসিডের কোশ্চেন। বেশি নেই। হ্যাঁ, বেশি নেই মানে কি, মানে এই কোশ্চেনগুলোই তো ঘুরিয়ে ফিরিয়ে এসছে, তাহলে আর কি আর হবে? এই দেখো প্রথমেই এই কোশ্চেনটা আছে, এটা 1 নম্বর কার্বনিল, এটা 2 নম্বর কার্বনিল, কোথায় অ্যাটাক হবে? কোথায় অ্যাটাক হবে? 1 নম্বর না 2 নম্বর? স্যার এক নম্বর 1 নম্বর। 1 নম্বর অ্যাটাক করবে, এখানে ওএমই গ্রুপ বসে আছে। ও আচ্ছা আচ্ছা, ওটা ওই না স্যার, ওটা ওএমই না মানে তুমি কি দেখছো তাহলে? তোমার সামনে কার্বনিল গ্রুপ দেখে পাবো। কার্বনিলের মতো লাগলো খানিকটা। কার্বনিলের মতো দেখতে লাগছে, এটা কি? তুমি আমি যা দেখছি তুমি কি সেটা দেখছো নাকি অন্য কিছু দেখছো? না, হঠাৎ করে দেখে প্রথমে মনে হলো ডবল বন্ড। হঠাৎ করে দেখে তোমার মনে হলো ডবল বন্ড? কি এটা? না না স্যার ঠিক আছে। এটা তো ভারী মুশকিল হলো। তুমি যদি এখন মানে অ্যানিসোলের কে ওসিএইচ থেকে যদি তুমি এখন কার্বনিল ভেবে বসো, তাহলে তো তোমার পুরো জিনিসটা তো উল্টে যাবে, তাই না? তো প্যারামিথক্সিফিনাইল, তো সে তো অ্যাকচুয়ালি ইলেকট্রন রিলিজার, কারণ এর কি আছে, এই আছে না? তার মানে এ তো রেজোনেন্স করে এই কার্বনিল ইলেকট্রোফিলিসিটিকে কমিয়ে দিয়েছে, তার মানে অ্যাটাকটা এখানেই হবে। অ্যাটাক যদি এখানে হয়, তারপরে ফার্দার ফিনাইল মাইগ্রেট করবে। প্রোডাক্টটা কি হবে, সে তুমি এখানে অ্যাটাক করলেও যা প্রোডাক্ট হবে, ওখানে অ্যাটাক করলেও প্রোডাক্ট তাই হবে, কারণ এখানে কোনো স্টার ফার কিছু নেই। তো কোশ্চেনটাকে আরো একটু ইন্টারেস্টিং করে দিতে পারে, একটু স্টার দিয়ে দিতে পারে 1 আর 2 এর মাঝখানে, তাহলে অ্যাকর্ডিংলি সেই রকম মডিফিকেশন করে নিও। সো এইখানে অ্যাটাক করলো OH মাইনাস, তারপর সেখান থেকে আমাদের ফিনাইল মাইগ্রেট করলো। এই মাইক বন্ধ করো না, বারবার ফিডব্যাক হচ্ছে। OH মাইনাস অ্যাটাক করলো, ফিনাইল মাইগ্রেট করার পরে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের মধ্যে প্রোটন ট্রান্সফার হলো, এই কম্পাউন্ড তৈরি হয়ে গেল। যদি স্টার থাকে তাহলে স্টার যেখানে আছে সেই অনুযায়ী স্টারের ফেটটাকে ডিটারমিন করতে হবে।
হলো না হ্যাঁ স্যার, ঠিক আছে হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে বলছো, আর তারপরে ও সিরিজ 3 কে দেখতে গিয়ে কার্বনিল দেখছো, কি করছো ভগবান জানে। তারপরে যে বেঞ্জিল Optical illusion হয় না মাঝে মাঝে? মানে it's quite uncommon to have the same optical illusion for both of you. It's really, আমি জানি না মানে সত্যি কি হয়েছিল, মানে আমি তো এটাই দেখাচ্ছিলাম, অন্য কোনো মানে কোনো গ্লিচের জন্য অন্য কিছু দেখছিলে কিনা আমি জানি না। Benzylic acid rearrangement and the Cannizzaro reaction are both base catalyzed reaction, give mechanism for both and point out similarities. তো এই তো করে দেওয়া আছে, ওটা ইন্ট্রামলিকুলার ক্যানিজারোটাই করবে, এই যেটা আমি দেখালাম এখানে, এই যে ক্যানিজারো একই তো জিনিস। এটারও স্লো আরডিএস, যেটা আরডিএসটা হচ্ছে স্লো স্টেপটা হচ্ছে মাইগ্রেশন অফ দি হাইড্রোজেন, এটারও মাইগ্রেশন অফ দি করসপন্ডিং অ্যারাইল অর ফিনাইল গ্রুপ হোয়াট এভার ইটস অ্যাপ্লিকেবল। তো এই কোশ্চেনটা কি মানে কোনো প্রবলেম করবে মনে হয়? এই যে করে দিচ্ছি, করে দেওয়া আছে। দুটো ক্ষেত্রে কি কি কমন ফিচার আছে? প্রথমে নিউক্লিওফিলিক অ্যাটাক অফ OH মাইনাস বাই কার্বনিল, মাইগ্রেশন অফ হাইড্রোজেন, তারপর সেখান থেকে ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বনে হাইড্রোজেন অর অ্যান অ্যারাইল অর ফিনাইল গ্রুপ from carbon to another electron deficient carbon. Both reactions are to some extent reversible, or finally they are brought to the product side by the acid base reaction, মানে strong acid strong base reaction. বোঝা গেল? হ্যাঁ স্যার, ঠিক আছে তো? দেখে বেস ক্যাটালাইজ বলছে, বেস ক্যাটালাইজ বলাটা প্রবাবলি ঠিক না, কারণ এখানে OH মাইনাস রিজেনারেট করছে না ইনফ্যাক্ট। এটাকে তো বেস ইনডিউস বলে না? হ্যাঁ, বেস ইনডিউস বলা উচিত। আমি এটা স্যারকে জিজ্ঞাসা করেছিলাম একবার। বেস ইনডিউস বলা উচিত, যেমন BSE2। আচ্ছা, এইখানে দেখো দেখি, এই কম্পাউন্ডটা তোমাকে নাও দিতে পারে, তুমি বলতে পারো আমাদের পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন তো সিলেবাসে নেই, তো এই ধরনের সিস্টেম কেন দিচ্ছে, ফেনান্থ্রিন সিস্টেম, অ্যানথ্রাসিন সিস্টেম, এগুলো তোমাদের দেওয়ার কথা নয়। তবুও বেসিক্যালি ব্যাপারটা একই রকম, মানে এখানে দুটো ফিনাইল রিং না থাকলে এটা সাইক্লোহেক্সেন 1,2-ডাইওন হয়ে যেত, তো 50% অ্যাকুয়াস KOH দিয়েছে, তো এটা এইটা হবে, যে কোনো একটাতে অ্যাটাক করাও, রিং কন্ট্রাক্ট করাও, তারপরে প্রোটন ট্রান্সফার করিয়ে এই অবধি বসে থাকো। এবার যদি বলা থাকে যে অ্যাসিড ওয়ার্কআপ করা হয়েছে, তাহলে তুমি অবভিয়াসলি CO2H করবে, আর যদি তুমি অ্যাসিড করে দেখাতে চাও, মানে CO2H ফর্মে দেখাতে চাও, প্রোডাক্টটা ধরো লিখলে, তাহলে তার তলায় লিখে দিও অ্যাজিউমিং অ্যাকুয়াস অ্যাসিড ওয়ার্কআপ, যে আমি অ্যাকুয়াস অ্যাসিড দিয়ে ওয়ার্কআপ করেছি এবং তার ফলে এটা CO2H হয়েছে। তা নাহলে কিন্তু এই মিডিয়ামে এই জিনিস CO2H ফর্মে হবে না, কারণ একটা কার্বক্সিলিক অ্যাসিডকে তুমি ওই স্ট্রংলি বেসিক মিডিয়ামে এক্সপেক্ট করতে পারো না যে সে আর CO2H এই ফর্মে থেকে যাবে, তাই তো? হলো? হ্যাঁ স্যার হয়েছে। তাহলে আমাদের এই বেঞ্জিলিক অ্যাসিড প্রবলেমটা হয়ে গেল, বেঞ্জিলিক অ্যাসিডের এটা হয়ে গেল। এরপরে আছে ডাইইনন ফেনল রিঅ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ, ডাইইনন ফেনল রিঅ্যারেঞ্জমেন্টটা দেখি। ওহো, বারবার হচ্ছে। ডাইইনন ফেনল রিঅ্যারেঞ্জমেন্টের একটুখানি তাহলে এটা বলে দিই যে জিনিসটা কি। ডাইইনন, কারণ ইননটা কি জিনিস? ইনন হচ্ছে ইন প্লাস ওন, তার মানে ওন মানে কি? কার্বনিল থাকবে, কিটোন থাকবে, হ্যাঁ, তার সাথে ডাবল বন্ড থাকবে। এবার জেনারেলি ইনন বলতে আমরা আলফা বিটা আনস্যাচুরেটেড কনজুগেটেড কার্বনিল কম্পাউন্ডকেই বুঝি, যেগুলোকে তৈরি করার জন্য কোন রিঅ্যাকশন ইউজ করা হয়? কোন রিঅ্যাকশনে আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল তৈরি হয়? অ্যালডোল কনডেনসেশন। অ্যালডোল অ্যাডিশন অবধি গেলে বিটা হাইড্রক্সি হবে, তারপরে এলিমিনেশনটা ইনডিউস করতে গেলে আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল পেতে গেলে আমাকে এলিমিনেশনটা করতে হবে আর কি, বেস দিয়ে বা হাই H+ দিয়ে যেভাবেই হোক করতে হবে। আর ডাইইনন মানে হচ্ছে দুটো ডাবল বন্ড আছে। এবার এই দুটো ডাবল বন্ড অ্যাকচুয়ালি লিনিয়ারলি কনজুগেটেড হতে পারে উইথ দ্য কার্বনিল, কিন্তু আমাদের এই সিস্টেমটাতে আমরা যেগুলো নিচ্ছি সেগুলো ক্রস কনজুগেটেড সিস্টেম।
এদিকে একটা ডাবল বন্ড, এদিকে একটা ডাবল বন্ড, মাঝখানে কার্বনিল, তার মানে ক্রস কনজুগেশন আছে। এই জিনিসকে যদি আমি অ্যাকুয়াস মিডিয়ামে, এই অ্যাসিড মিডিয়ামে ফেলি, তাহলে একটা ফেনোলিক কম্পাউন্ড তৈরি হয় উইথ দ্য মাইগ্রেশন অফ আইদার আর অর আর প্রাইম। এটা যেরকম প্যারাসাইক্লোহেক্সাডাইইনন ডেরিভেটিভে হতে পারে, সেরকম অর্থোসাইক্লোহেক্সানন ডেরিভেটিভেও সম্ভব। আমরা একটা সিম্পল এক্সাম্পল নিয়েছি যেখানে কোনো আলাদা সাবস্টিটিউয়েন্ট আর কিছু নেই, জাস্ট আর আর প্রাইম আছে। তো তার মধ্যে প্রোটন দিলে প্রথমে অক্সিজেনটা মোর বেসিক সেন্টার, সেখানে প্রোটনেশন হবে। আর অক্সিজেনের প্রোটনেশন হওয়া মানে যেহেতু ওর মাইনাস আর এফেক্ট আছে, তার মানে প্লাস চার্জটা এইখানেও আসবে, এইখানেও আসবে, এবং এই দুটো পজিশন এই ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট, তাহলে যে কোনো একদিকে আমি মাইগ্রেট করাতে পারি। এখানে আমি চুজ করেছি আর প্রাইমকে মাইগ্রেট করানো। এটা ডিপেন্ড করে যে কে মাইগ্রেট করবে। যদি দুটোই ইলেকট্রন রিলিজার হয়, তাহলে যেটা বেটার ইলেকট্রন রিলিজার সে মাইগ্রেট করে যায়। যদি একটা ইলেকট্রন রিলিজার হয় আর একটা ইলেকট্রন উইথড্রয়ার হয়, তাহলে তোমার ইনিশিয়ালি মনে হবে যে ইলেকট্রন রিলিজারই মাইগ্রেট করার কথা, কারণ ট্রানজিশন স্টেট তো পজিটিভলি চার্জড, এবং সেখানে যত মাইগ্রেটরি অ্যাপটিটিউড যত বেশি হবে তত মাইগ্রেশন ভালো হওয়ার কথা। কিন্তু সেটা হবে না। যেমন এখানে এক্সাম্পল দেখো, তুমি দেখে বুঝতে পারছো কে মাইগ্রেট করেছে এখানে? ফিনাইল আর CO2 COOT। তো COOT তো বাই নো মিনস তুমি বলতে পারো না যে COOT-টা যে ইলেকট্রন রিলিজার, এটা তো কোনোভাবেই বলা যায় না। COOT তো ইলেকট্রন উইথড্রয়ার, তাহলে সে মাইগ্রেট করলো কেন? তার কারণটা হচ্ছে, যদি COOT মাইগ্রেট করে, তাহলে যে কার্বোক্যাটায়নটা পড়ে থাকবে সেটা ফিনাইল দিয়ে স্টেবিলাইজড হবে, ওটা বেনজাইলিক। আর যদি ফিনাইলকে মাইগ্রেট করানো চুজ করো, তাহলে যে কার্বোক্যাটায়ন পড়ে থাকবে সেটা হাইলি আনস্টেবল, কারণ আলফা টু কার্বনিল। এ প্রায় অসম্ভব তৈরি হওয়া, এবং এটা তৈরি হয় না বলেই তোমার এরকম কোশ্চেন দিত, আলফা হ্যালো কার্বনিল কম্পাউন্ডস তারা SN2 রিয়াকশানে খুব ভালো রিয়াকশান করে, কিন্তু আলফা হ্যালো কার্বনিল কম্পাউন্ডস SN1 রিয়াকশানে পার্টিসিপেট করে না। মনে আছে? সেকেন্ড সেমের কোশ্চেন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের কোশ্চেন। তো এবার যেটা হবে, মাইগ্রেশন তো হয়ে গেল, আমাদের এই চ্যাপ্টারের থিম আমরা দেখে নিলাম যে এটা তো বেসিক্যালি মাইগ্রেশন ফ্রম কার্বন টু অ্যানাদার ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বন, সেটা হয়ে গেল। কিন্তু ওই যে কার্বোক্যাটায়নটা পড়ে রইল, তার কি হবে? তো এই জিনিসটা বেসিক্যালি ইজ লাইক আ সিগমা কমপ্লেক্স না? তো সিগমা কমপ্লেক্স তো প্রোটন ছেড়ে দিয়ে অ্যারোমেটাইজ করে যায়। এর থেকে বড় ড্রাইভিং ফোর্স পাওয়া মুশকিল আছে। একটা নন অ্যারোমেটিক ক্যাটায়ন সেটার চার্জও লুজ করছে, আবার অ্যারোমেটিসিটিও গেইন করছে, তো খুব ভালো হওয়ার কথা, এবং তাই হয়। H+ ছেড়ে দিয়ে এই কম্পাউন্ড হয়ে যায়। তাহলে এই জন্যই এই জিনিসের নাম হচ্ছে ডাইইনন ফেনল রিঅ্যারেঞ্জমেন্ট। বুঝলে? দেখো এখানে ফিনাইল আর ইথাইল আছে, কে মাইগ্রেট করে গেছে দেখো তো? তার কারণ এখানে দুটোই ইলেকট্রন রিলিজার, তার মানে যে দুটো কার্বোক্যাটায়ন তৈরি হবে, ইথাইলের মাইগ্রেশনের ফলে যে কার্বোক্যাটায়ন তৈরি হবে সেটা বেনজাইলিক আনডাউটেডলি, কিন্তু ফিনাইলের মাইগ্রেশনের ফলে যেটা হবে সেটাও কিন্তু টারশিয়ারি। অতএব এই দুটোর মধ্যে যখন কম্পিটিশন হবে, একটা এত আনস্টেবল নয় যে অন্যটা তৈরি হওয়াটা ম্যান্ডেটরি, রাদার ফিনাইলের মাইগ্রেটরি অ্যাপটিটিউড এখানে জিতবে। তার মানে টেক হোম লেসনটা হচ্ছে, আমাদের দেখতে হবে যে দুটো গ্রুপ পোটেনশিয়ালি ওখানে আছে, তাদের মাইগ্রেশন, তাদের নেচারটা কীরকম। তারা যদি ইলেকট্রন রিলিজার হয়, দুটোই যদি ইলেকট্রন রিলিজার হয়, তাহলে যেটার মাইগ্রেটরি অ্যাপটিটিউড বেশি সেটাকে মাইগ্রেট করিয়ে দাও। আর একটা যদি ইলেকট্রন রিলিজার হয় আর একটা যদি ইলেকট্রন উইথড্রয়ার হয়, তাহলে কাকে মাইগ্রেট করাবো? যে ইলেকট্রন উইথড্রয়ার তাকে মাইগ্রেট করাবো। কারণটা কি? কারণ যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে সেটা মোস্ট স্টেবল হবে, যেহেতু ওই কার্বোক্যাটায়নের প্লাস ইলেকট্রন রিলিজিং গ্রুপটা থাকবে। শিওর। আর উল্টো সিচুয়েশনটা একেবারেই ডিজায়ারেবল নয়, কারণ সেটা যদি করি তাহলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের পাশে কার্বোক্যাটায়ন তৈরি হয়ে যাবে। সো দ্যাটস অ্যাকচুয়ালি ভেরি ব্যাড। তো এই সিস্টেম একটু কমপ্লিকেটেডও হতে পারে, মানে এরকম বাইসাইক্লিক সিস্টেমও দিতে পারে যেখানে দুটো রিং ফিউজ করা আছে। ইট ইজ অবভিয়াসলি অ্যানাদার ডাইইনন ডেরিভেটিভ। এটাকে অ্যাসিড মিডিয়ামে দিলে অবভিয়াসলি রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে, কারণ মিথাইল আর অক্সিজেন তারা কিন্তু প্যারা পজিশনেই আছে। দেখো তারা কিন্তু প্যারা পজিশনে আছে, প্যারাতেই ছিল, কিন্তু এই একটা কোনো আর্ম খুলে এখানে চলে এসছে।
এবং এটা তোমার একবার দেখে মনে হতে পারে যে এটা হয়তো প্রবাবলি একটা স্টেপে হয়ে যেতে পারে, যেটা আমরা এখানে দেখিয়েছি, কিন্তু এটা ইনফ্যাক্ট হবে না। তুমি পেরিসাইক্লিক রিয়াকশন যখন পড়বে তখন তুমি দেখবে যে এই ধরনের 1-3 শিফট ইজ নট অ্যালাউড। এখানে যেটা হয় সেটা সাকসেসিভ দুটো 1-2 শিফট হয়। প্রথমে এই শিফটটা হলো, এইটা হলো, তারপরে এখানে অ্যারোমেটাইজ করার সুযোগ নেই কারণ এখানে কোনো প্রোটন নেই, অতএব এই জিনিসকে অ্যারোমেটাইজ করতে পারবে না, এটা স্পাইরো কম্পাউন্ড তৈরি হয়েছে। এবং তার উপর আবার সিমেট্রিক্যাল স্পাইরো কম্পাউন্ড তৈরি হয়েছে, তার মানে এই বন্ডটার বা এই বন্ডটার দুটোরই মাইগ্রেশন তুমি যে কোনো একটা করাতে পারো। তার মানে রিং কন্ট্রাকশন হলো ফলোড বাই রিং এক্সপ্যানশন হলো, তার মানে আবার একটা 1-2 শিফট হলো। এইবারে এই কার্বনের ওপর একটা প্রোটন আছে, তার পাশে প্লাস চার্জ আছে, তো এইচ প্লাসকে ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে আমাদের প্রোডাক্টটা তৈরি হয়ে গেল। এবং এটা যে সত্যি এই দুটো সাকসেসিভ 1-2 শিফটের মধ্য দিয়ে যাচ্ছে, একটা সিঙ্গেল 1-3 শিফটের মধ্য দিয়ে যাচ্ছে না, সেটা প্রমাণ করার জন্য এই কম্পাউন্ডটা নেয়, যেখানে একটা আর্ম, এই দুটো আর্মের মধ্যে এই 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 কার্বনটা লেভেল করা আছে, এই কার্বনটা লেভেল করা নেই। তো যদি ওটা সিঙ্গেল 1-3 শিফট হতো তাহলে এই স্টার কার্বনটাই কেবলমাত্র মাইগ্রেট করতো এবং আমরা 100% প্রোডাক্ট এটাই পেতাম। আমি এটা বলতে চাইছি না যে 100% ইল্ড হবে, আমি বলতাম যে এই সিঙ্গেল প্রোডাক্টটাই পেতাম, আর কোনো প্রোডাক্ট পেতাম না, অর্থাৎ লেভেলটা একটা জায়গাতেই থাকতো। কিন্তু যদি আমাদের এই সাকসেসিভ 1-2 শিফট হয় তাহলে যে ইন্টারমিডিয়েট স্পাইরো কম্পাউন্ডটা তৈরি হবে তাতে দুটো জিনিস আছে, একটা আর্ম আছে লাল রঙের আর্ম, যে আর্মটাতে লেভেলটা নেই, আর একটা আছে ব্লু কালারের আর্ম। ব্লু কালারটা হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু ব্লু আছে এখানে, সেখানে ওই লেভেল কার্বনটা আছে। এবার C12 আর C14 বা C14 আর C12 এদের মধ্যে রিঅ্যাক্টিভিটির খুব বিরাট ডিফারেন্স নেই, ফলে দুটোই মাইগ্রেট করতে পারে। যদি লালটা মাইগ্রেট করে, লাল বন্ডটা ক্লিভ করে, তাহলে তুমি এই কম্পাউন্ডটা পাবে, অর্থাৎ মিথাইলের পাশের কার্বনের লেভেল থাকবে। আর যদি ওই লেভেলড কার্বনের সাথে যে বন্ডটা আছে সেটা যদি ক্লিভ করে, তাহলে আমরা OH এর পাশের কার্বনে পাবো, অর্থাৎ এখানে দু রকমের প্রোডাক্ট পাবো এবং পাবো অলমোস্ট 1:1 রেশিওতে। তো এক্সপেরিমেন্টটা করে দেখেছে যে অ্যাকচুয়ালি দুটো প্রোডাক্ট পাওয়া যায়, অর্থাৎ লেভেলটা স্ক্র্যাম্বলড হয়ে যায়, লেভেলটা এক জায়গায় সেকোয়েস্টার্ড থাকে না, হুইচ ডেফিনেটলি প্রুভস যে কি প্রুভ করে যে এই সিঙ্গল স্টেপে হচ্ছে নাকি দুটো সাকসেসিভ 1-2 শিফট হচ্ছে, কি প্রুভ করে? দুটো স্টেপে হচ্ছে। দুটো স্টেপে হচ্ছে। আই সাজেস্ট ইউ রিমেম্বার দিস মেকানিজম, কারণ তুমি যখন ইন্ডোলের কেমিস্ট্রি পড়তে যাবে তখন আবার এই ধরনের কিছু রিঅ্যারেঞ্জমেন্ট তুমি দেখতে পাবে। আর তুমি বলতে পারো যে এখানে তো ফিনাইলও মাইগ্রেট করতে পারতো, হ্যাঁ ফিনাইল মাইগ্রেশন হয়, ফিনাইল মাইগ্রেশন যদি হয়, বাবা ফিনাইলের মাইগ্রেশন যদি হয় তাহলে এই প্রোডাক্টটা পাওয়া যাবে। দেখো আগে ফিনাইল আর OH কিসে ছিল, এদের মধ্যে প্যারাটাইপ রিলেশনশিপ ছিল, তাই না? যখন প্রোডাক্টে চলে গেছে তখন প্যারা আছে, না স্যার মেটা হয়ে গেছে, তার মানে মিথাইল মাইগ্রেট করে চলে এসেছে। হ্যাঁ সেটাও হতে পারে, এটা থার্ড প্রোডাক্ট, মানে যদি তুমি রেডিও লেভেলটা নাও না তাহলে থার্ড প্রোডাক্ট, আর যদি রেডিও লেভেল না নাও তাহলে এটা সেকেন্ড প্রোডাক্ট। এবার এ বলছে যে এই ধরনের সিস্টেম, সাপোজ এই ধরনের সিস্টেম যদি নিই, এগুলো সব সম্ভবত এগুলো সবই CU এর প্রশ্ন। তো এই সিস্টেমটা নিলে যেখানে এই একটা কার্বনে মিথাইল আছে, সেই কার্বনে এই যে স্পাইরো কম্পাউন্ডটা হয়েছে, সেই স্পাইরো কম্পাউন্ডের দুটো আর্ম সিমেট্রিক্যাল নয়, এইটা লেস সাবস্টিটিউটেড কার্বন, এটা মোর সাবস্টিটিউটেড কার্বন। যেহেতু ট্রানজিশন স্টেটটা পজিটিভলি চার্জড এবং ইলেকট্রন ডেফিসিয়েন্ট ইন নেচার, এবং যেহেতু দুটোই টু সাম এক্সটেন্ট ইলেকট্রন ডোনেট করতে পারে, অলরেডি আমরা এটা শিখে এসেছি যে দুটোই যদি ইলেকট্রন ডোনার হয় তাহলে যে বেটার ডোনার বা বেটার মাইগ্রেটার তাকে মাইগ্রেট করাবো। তাহলে আমি কাকে মাইগ্রেট করাবো? এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, কাকে মাইগ্রেট করাবো? 1 নম্বরকে মাইগ্রেট করাবো, এবং 1 নম্বরকে মাইগ্রেট করলে আমার মেজর প্রোডাক্ট এইটা হবে। ক্লিয়ার এই অবধি সব কিছু? তারপরে বলছে এইটা অনেক সময় পরীক্ষাতে দেয় এবং স্ট্রাকচার লিখে দেয় না বলে লোকে অনেক সময় গুলিয়েও ফেলে। প্যারাক্রেজল থেকে 2 মিথাইল কুইনল বানাও। আচ্ছা, প্রথম কথা হচ্ছে 2 মিথাইল কুইনল আমি লিখেছি বটে,
কিন্তু এই 2টা বাদ দিয়ে দিলেও কিছু যেত আসতো না, কেন বলো তো? কারণ স্যার ওখানে ও 4টে পজিশনই ইকুইভ্যালেন্ট পজিশন। প্রোডাক্টে যেহেতু এই মিথাইলের জায়গায় OH এসে গেছে, তার মানে আমি যদি কুইনলের কথা ভাবি, অর্থাৎ এই মিথাইলটা যদি না থাকে, কুইনলের এই পজিশন, এই পজিশন, এই পজিশন, এই পজিশন সবকটা ইকুইভ্যালেন্ট। এই মাইক বন্ধ করো, এতবার বলতে হচ্ছে কেন? কি আশ্চর্য, ফিডব্যাক হচ্ছে। এই 4টে পজিশনই ইকুইভ্যালেন্ট, এবং এই 4টে পজিশনকে তুমি বিভিন্ন রকমের রোটেশন দিয়ে, কখনো ইন প্লেন 180 ডিগ্রি রোটেশন, কখনো লেফট টু রাইট ফ্লিপ করিয়ে দিয়ে, কখনো টপ বটম ফ্লিপ করিয়ে এক্সচেঞ্জ করিয়ে দিতে পারো। মানে এই সবকটা পজিশনই অ্যাকচুয়ালি, তাহলে যদি কোনো দুটো মানে পজিশনকে যদি আমরা এক্সচেঞ্জ করাতে পারি এইভাবে, তাহলে তারা ইকুইভ্যালেন্ট হয়। তো তাহলে এই 4টে পজিশন ইকুইভ্যালেন্ট। কারণ কেউ যদি বলে মিথাইল কুইনল, তাহলে কুইনলের স্ট্রাকচারটাকে বাকি যে 4টে কার্বন, রিং কার্বন আছে যেখানে হাইড্রোজেন আছে, যে কোনো একটা হাইড্রোজেনকে সরিয়ে তুমি মিথাইল দিতে পারো। তো প্যারাক্রেজলকে দিয়ে আমরা ক্যারোজ অ্যাসিড দিয়ে রিয়াকশন করেছি H2SO5 দিয়ে। এখানে রিজিও সিলেক্টিভ ইপক্সিডেশন হচ্ছে। ক্যারোজ অ্যাসিড মানে বেসিক্যালি H2SO4 এর মাঝখানে একটা পারক্সো লিঙ্কেজ থাকলে যা হয়, তো সেই জিনিস আছে এখানে। H2SO5 প্যারাসিড ইপক্সিডেশন হলো। রিজিও সিলেক্টিভিটি ইস্যুটা চিন্তা করো বাড়িতে, যদি না পারো আমাকে বলো, আমি আবার বলে দেবো। তারপরে আমাদের এখানে একটা ইপক্সাইড হয়ে বসে আছে। এবার আমি এখনো ডাইইননের কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। ডাইইননটা কোথায়? ডাইইননটা তৈরি হবে এই যে মিডিয়ামে H2SO4 বেরিয়ে এসছে, এই H2SO4 এর সাথে এই ইপক্সাইড রিয়াকশন করে ফেলবে। কারণ এই ইপক্সাইডটা না হাইলি সাবস্টিটিউটেড ইপক্সাইড। তার মানে একে তো রিং স্ট্রেন আছেই, তার উপর CO বন্ড ভাঙলে একটা পজিটিভ চার্জ তৈরি হতে পারে। এবার CO বন্ডটা যখন ভাঙবে, তোমার দেখে মনে হতে পারে যে এই দিকটা মোর সাবস্টিটিউটেড, তাহলে এই বন্ডটাকে ভেঙে এই জায়গাটায় প্লাস চার্জ নিয়ে আসবো। কিন্তু খেয়াল করো, অক্সিজেন এই দিকে ইলেকট্রন ডেন্সিটি পাঠাতে পারে। তার মানে তুমি যদি এই বন্ডটাকে টার্গেট করো, তাহলে এই কার্বনের উপর প্লাস চার্জ আসবে, যে প্লাস চার্জটা একটা এক্সটেন্ডেড কনজুগেশনের মাধ্যমে স্টেবিলাইজড হতে পারে ভায়া অক্সোনিয়াম আয়ন, এবং সেটা H+ ছেড়ে দেবে অবভিয়াসলি। ছেড়ে দেওয়ার পর এতক্ষণে আমরা আমাদের এই ডাইইনন কম্পাউন্ডটা পেলাম। তারপর তো সিম্পল ব্যাপার, এই কার্বনিলের উপরে প্রোটনেশন করো, মিথাইলকে মাইগ্রেট করিয়ে দাও। মিথাইলকে মাইগ্রেট করাচ্ছি কেন? কারণ OH এর প্লাস আর এফেক্ট আছে। OH এর প্লাস আর এফেক্ট থাকলে মিথাইল যখন চলে যাবে, তখন এই কার্বনে যে প্লাস চার্জ আসবে সেটাকে OH স্টেবিলাইজ করবে। তারপর সিগমা কমপ্লেক্স টাইপ জিনিস পেয়ে গেলাম, তারপর প্রোটন ছেড়ে দাও, ছেড়ে দিলে তুমি কম্পাউন্ড হয়ে গেল। ক্লিয়ার? হ্যাঁ স্যার, তারপর দেখি আর কি আছে। আর আছে, হ্যাঁ আরও আছে। এইটা তো বেশ একটা ডিসপিউটেড কোশ্চেন। এইটা নিয়ে আমার নিজেরই আমি উত্তরটা এখনো খুঁজে পাইনি। দুটো দিয়ে বলেছিল যে এই দুটোর মধ্যে না কোনটার হবে, মানে কোনটা ফাস্টার রিঅ্যারেঞ্জ করবে। তাহলে আগে আমরা জিনিসটা দেখি যে এর কি হয়। এ কম্পাউন্ড আর বি কম্পাউন্ডটা রিজিও আইসোমার। একটাতে মিথাইলটা এই বিটা কার্বনে আছে, আর একটাতে আলফা কার্বনে আছে। এই দিকটা ম্যাটার করছে না। আমি কম্পাউন্ডটাকে উল্টো করে যদি আঁকি, মানে জাস্ট ফ্লিপ করে দিই লেফট টু রাইট, তাহলেও কিছু যায় আসে না। তার মানে একবার মিথাইলটা এখানে আছে, একবার মিথাইলটা এখানে আছে, সেটা উল্টো করে লিখেছি। তাই প্রোটনেশন হওয়ার পরে মাইগ্রেশন হবে। যখন মাইগ্রেশন হচ্ছে তখন এই দুটো কার্বন কিন্তু সিমিলার নয়। এই দুটো কার্বনে কার্বোক্যাটায়নিং ইন্টারমিডিয়েট যেটা, সেখানে প্লাস চার্জ দু জায়গাতেই আসতে পারে। হয়তো এই জায়গাতে প্লাস চার্জ হয়তো একটু বেশি আসতেও পারে, কারণ এখানে একটা মিথাইল আছে, তাহলে তাকে স্টেবিলাইজ করতে পারে। এই মিথাইল এই প্লাস চার্জকে স্টেবিলাইজ করতে পারে। এবং যখন মাইগ্রেশন হবে, তখন যেহেতু প্লাস চার্জ এখানেও আছে এখানেও আছে, দুদিকেই মাইগ্রেশন পসিবল। আমি একবার ডটেড লাইন দিয়ে একটা মাইগ্রেশন দেখিয়েছি, একবার সলিড লাইন দিয়ে মাইগ্রেশন দেখিয়েছি। যদি সলিড লাইন দিয়ে মাইগ্রেশন হয়, অর্থাৎ যদি এই দিকে মাইগ্রেট করো তুমি, তাহলে তুমি এই ইন্টারমিডিয়েটটা পাবে, আর ডটেডটা থেকে এই ইন্টারমিডিয়েটটা পাবে। এই দুটোর মধ্যে একটা অ্যারোমেটাইজ করতে পারে, পাশের কার্বনে হাইড্রোজেন আছে, আর একটা পারে না, কারণ পাশের কার্বনে হাইড্রোজেন নেই, মিথাইল আছে। তাহলে স্ট্যাটিস্টিক্যালি এই দুটো পথের মধ্যে এটা হতে পারে, এটা হতে পারে না, অথচ মাইগ্রেশন কিন্তু দুটোতেই হয়তো হবে।
সেই রেসপেক্টে তাহলে এই রিয়াকশনটা একটু প্রবলেমেটিক, কারণ এটাতে এক জায়গা দিয়ে মাইগ্রেট করতে, এক জায়গা দিয়ে অ্যারোমেটাইজ করতে পারে, প্রোডাক্টটা একটা চ্যানেলে হতে পারে, আরেকটা চ্যানেল কিন্তু ব্লক আছে। আবার অ্যাট দ্য সেম টাইম এটাও সত্যি কথা যে এখানে যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে সেটা মিথাইলের প্লাস আই এফেক্ট এবং হাইপার কনজুগেশন এনজয় করে। পরেরটাতে দেখা যাক যে কি হয়। পরেরটাতেও একটা মিথাইল আছে, কিন্তু খেয়াল করে দেখো আনলাইক দিস ইন্টারমিডিয়েট, পরেরটায় যে প্লাস চার্জ আসবে সেটা এখানে আসবে, এখানে আসবে এবং এখানে আসবে। তার মানে মিথাইল যে কার্বনে আছে সেখানে কি আসতে পারে? মিথাইল কি হাইপার কনজুগেশন ইউজ করতে পারবে এই প্লাস চার্জকে স্টেবিলাইজ করার জন্য? পারবে না। তাহলে এই ইন্টারমিডিয়েটটা মোর স্টেবল, এই ইন্টারমিডিয়েটটা লেস স্টেবল। তাহলে কোনটার ফাস্টার রিয়াকশন করা উচিত? যেটা মোর স্টেবল, এটারই হওয়া উচিত। আচ্ছা কিন্তু মজার বিষয়টা হচ্ছে যে ইন্টারমিডিয়েটটা মোর স্টেবল তার থেকে দুটো চ্যানেলে বেরোতে পারে, তার মধ্যে একটা চ্যানেল ব্লক আছে। আর যে ইন্টারমিডিয়েটটা লেস স্টেবল সেখান থেকেও দুটো চ্যানেলে বেরোতে পারে, কিন্তু দু জায়গাতেই অ্যারোমেটাইজ করা সম্ভব, কারণ দুবারেই হাইড্রোজেন পেয়ে যাচ্ছে এবং দুটো কম্পাউন্ড তৈরি হচ্ছে, দুটো রিজিওআইসোমার তৈরি হচ্ছে। এবার আমাদের কাছে রিয়েল ডেটা তো নেই, আমি খুঁজে পাইনি। এটাকে সাই ফাইন্ডার বা এই ধরনের কোনো রোবাস্ট ডেটাবেসে ফেললে হয়তো উত্তর হয়তো খুঁজে পাওয়া যাবে। আমার ধারণা নিশ্চয়ই কোনো বইতেও হয়তো আছে, কিন্তু খুঁজে পাচ্ছি না, চোখে পড়েনি। তবে নিজের মানে এরকম একটা নিজের মনে হয় যে এইটাই প্রবাবলি, মানে এই কম্পাউন্ডটাই হয়তো প্রবাবলি করবে। তার কারণ হচ্ছে আরডিএস হচ্ছে এইটা, ঠিক আছে, আরডিএস হচ্ছে এই মাইগ্রেশনের পরে অ্যারোমেটাইজ করলো, সেটা কিন্তু নন রেট লিমিটিং স্টেপ। তার ফলে অ্যারোমেটাইজেশন স্টেপে কোনো প্রবলেম হলে সেটা রেটকে খুব একটা এফেক্ট করার কথা নয়। সেই হিসেবে ইন্টারমিডিয়েটের স্টেবিলিটিটাই গাইডিং ফ্যাক্টর হওয়া উচিত এবং এটা হওয়া উচিত। এবার তুমি যদি সেই লজিকে লেখো এবং বলো যে এটা ফাস্টার রিয়াক্ট করছে, তাহলেও সেটা ঠিক আছে, সেটাতে নাম্বার পেয়ে যাবে তুমি পরীক্ষায়। আর যদি বলো যে না, অ্যারোমেটাইজেশন একটা ক্ষেত্রে দুদিক থেকে অ্যারোমেটাইজ করতে পারে, আরেকটার ক্ষেত্রে একদিক থেকে অ্যারোমেটাইজ করতে পারে, তার ফলে প্রোডাক্ট ফর্মেশন এর ক্ষেত্রে ফাস্টার হবে, অর্থাৎ বিটা ফাস্টার রিয়াক্ট করবে, তাহলে এই লজিকটা যদি দাও তাহলেও তোমাকে হয়তো নাম্বার দিয়ে দেবে। কিন্তু আমি কনক্লুসিভ কোনো কমেন্ট করা থেকে এখন রিফ্রেন করছি, বিকজ আমার কাছে রিয়েল ডেটা নেই। তোমরা কি বুঝলে আমি কি বললাম? স্যার তাহলে এক্সামে পড়লে বললাম তো কি করবে। লিখে দিতে হবে। হ্যাঁ, তুমি তো দুটোই লিখে দিয়ে আসতে পারো না, বিকজ দ্যাট উড বি রিয়েলি স্টুপিড না? তুমি তো বই লিখছো না, তুমি তো এক্সাম দিচ্ছ। তুমি ভাই শোনো, তুমি বই লিখতে বসোনি ওখানে। ছোট করে প্রিসাইজ, ব্রিফ, টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখবে, যত সম্ভব কম লেখা লিখতে পারবে, যত সম্ভব স্কিম এবং মেকানিজম দেখাতে পারবে, এক্সামিনার খুশি হবে, তার খাতা দেখার পরিশ্রম কমে যাবে, তিনি খুশি হয়ে তোমাকে নাম্বার দেবেন। আর পাতার পর পাতা লিখে ভরিয়ে ফেলো যদি, তখন স্বাভাবিকভাবেই তার মাথায় এই প্রশ্নটা আসবে যে এই কি পরীক্ষা দিতে এসছে না টেক্সট বুক লিখতে এসছে। তোমার কাছ থেকে টেক্সট বুকের উত্তর আশা করা হচ্ছে না, তোমার কাছ থেকে আশা করা হচ্ছে যে একটা ছিমছাম মেকানিজম এবং তার সাথে ব্যাকড আপ বাই লজিক, এবং তোমার একটা ডেফিনিট ভার্ডিক্ট যে কোনটা ফাস্টার রিয়াক্ট করবে। তুমি যে কোনো একটা লেখো, তোমার যদি মনে হয় এ, তাহলে এর করেসপন্ডিং লজিকটা দাও, আর যদি মনে হয় বি, তাহলে বির করেসপন্ডিং লজিকটা দাও। বোঝা গেল? হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে, তাহলে আরও আছে নাকি দেখি? না, এ তো শেষ হয়ে গেল, বেঞ্জিল কাছে চলে এসছে। তাহলে প্রবলেম দেখি। প্রবলেম আর কি দেখবো, প্রবলেম তো হয়েই গেল। একটা প্রবলেম আছে যেটা একটু বলতে হবে। আচ্ছা, এটা কি হবে? এর কি হবে? এই তো দেখাই যাচ্ছে কি হবে। এর কোনো সমস্যাই নেই। এইটাও ইকুইভ্যালেন্ট, এটাও ইকুইভ্যালেন্ট, এই দুটোও ইকুইভ্যালেন্ট। তো দাও একজনকে মাইগ্রেট করিয়ে, তারপরে প্রোটন খাইয়ে, প্রোটন ছেড়ে দাও, ছেড়ে দিয়ে এই কম্পাউন্ড হয়ে যাবে। কোনো প্রশ্ন আছে? না স্যার। ঠিক আছে, তারপরের কোশ্চেনটা দেখো। তারপরের কোশ্চেনটাতে দেখেই বোঝা যাচ্ছে যে এই জিনিসটা মাইগ্রেট করবে।
কারণ এর আবার একটা ফিচার আছে যেটা এখনো অবধি আমরা খুব একটা ঘাটাঘাটি করিনি, সেটা হলো এর কাইরালিটি আছে, এবং এটা এইভাবে দিয়েছে মানে এটা একটা এনানসিও পিওর জিনিস দিয়েছে, মানে রেসিমিক টেসিমিক দেয়নি। এই রিঅ্যারেঞ্জমেন্টে ফার্স্ট লেকচারে বলেছিলেন ওই কাইরালিটি এক্সপেরিমেন্ট ওটার এটা। হ্যাঁ মানে এরকম তুমি বহু পাবে। ইনফ্যাক্ট গত বছর 2023 সালের কোশ্চেনটা যদি তুমি খোঁজো তাহলে দেখবে যে রিঅ্যারেঞ্জমেন্ট থেকে মানে কেউ যদি শুধু রিঅ্যারেঞ্জমেন্ট পড়ে আসতো তাহলে হয়তো সে 25 নম্বরের অ্যান্সার করে দিতে পারতো, এতটাই বেশি কোশ্চেন দিয়েছিল। বরঞ্চ সেই রেসপেক্টে অর্গানো নাইট্রোজেন প্রচণ্ডভাবে নেগলেক্টেড হয়েছিল, প্রশ্ন খুব কম এসেছিল ওখান থেকে। কিছু কিছু রিঅ্যারেঞ্জমেন্টের কোশ্চেনকে তুমি নাইট্রোজেনের কোশ্চেন বলে চালিয়ে দিতে পারো, যেমন আর্ন ডাইস্টার্ট, সেখানে তো ডায়াজোমিথেন লাগে। এবার ডায়াজোমিথেনটা আর্ন ডাইস্টার্টের লাগে যেরকম, সেটা আর্ন ডাইস্টার্টের কোশ্চেন হিসেবে ট্রিট করা যায়। আবার সেটাকে যদি কেউ বলে যে না ওটা নাইট্রোজেনের কোশ্চেন, তাহলে লজিকে কাটতে পারা যাবে না। আমার মতে ওটা রিঅ্যারেঞ্জমেন্টেরই পার্ট, কিন্তু কেউ যদি বলে যে না ওটা নাইট্রোজেন, তো তাহলে নাইট্রোজেন সেই হিসেবে তো ঠিকই আছে। হফম্যান, কার্টিওস, লোসেন ওগুলোও তো তাহলে নাইট্রোজেনের পার্ট। অ্যাবসলিউটলি, ওগুলো নাইট্রোজেনের পার্ট, ঠিকই তো। বেকম্যান, ঠিকই তো। সেই হিসেবে দেখতে গেলে নাইট্রোজেন থেকে আছে এই আর কি। যাই হোক, আমার বক্তব্যটা হচ্ছে এই যে মাইগ্রেটিং গ্রুপ যেটা, এটা কি কখনো এই মলিকুলটাকে ছেড়ে দিয়ে কোনো ক্যাটায়নিক ফর্মে আলাদাভাবে মিডিয়ামে ছিল? যে মেকানিজম আমি দেখালাম এতক্ষণ তোমাদের, না ছিল না। তার মানে throughout the reaction it maintains some sort of contact with the rest of the molecule. হ্যাঁ স্যার। তাহলে এ যে ফেস থেকে এই কার্বনের সঙ্গে বন্ড করে রয়েছে, সেই একই ফেসের থেকে এই কার্বনটাতেও বন্ডিংটা হবে, কারণ ও তো ডিটাচ হয়নি কখনো। হ্যাঁ স্যার। তার মানে ওর কনফিগারেশনটা কি হবে, রিটেন্ড হবে না ইনভার্টেড হবে? এক্স্যাক্টলি। আমরা এটা শিখেছি ইন্ট্রোডাক্টরি লেকচারেই যে মাইগ্রেশনটা ইন্ট্রামলিকিউলার নাকি ইন্টারমলিকিউলার এটা দেখার একটা টেকনিক হচ্ছে ক্রস ওভার এক্সপেরিমেন্ট করে দেখা, মোটামুটি একই রকম দেখতে কিছু কম্পাউন্ডকে মিশিয়ে রিয়াকশন করা, এবং তারপর খোঁজা যে নর্মাল প্রোডাক্ট হচ্ছে তার সাথে ক্রস প্রোডাক্ট হচ্ছে কি না। যদি ক্রস প্রোডাক্ট না হয় তাহলে স্ট্রিক্টলি ইন্ট্রামলিকিউলার, যদি ক্রস ওভার প্রোডাক্ট কিছু পাওয়া যায় তাহলে অ্যাটলিস্ট পার্টলি ইন্টারমলিকিউলার। তারপরে তার সেই প্রোডাক্টগুলোর আবার রিলেটিভ পপুলেশন অ্যানালিসিস করে বলা যে কতটা ইন্ট্রা কতটা ইন্টার, এই সব করা যায়। আরেকটা ভালো টেকনিক হচ্ছে যে তুমি যে গ্রুপটাকে মাইগ্রেট করাচ্ছ ওটাকে কাইরাল বানাও, সেরকম একটা সাবস্ট্রেট নাও যেটা কাইরাল গ্রুপ মাইগ্রেট করবে। যদি কাইরাল গ্রুপ নাও তাহলে তো ঠিকই আছে। তা কাইরাল গ্রুপ যখন মাইগ্রেট করবে, যদি সে নিজে ক্যাটায়ন হয়ে বেরিয়ে যায়, তাহলে ক্যাটায়ন এবং সেটা ফ্ল্যাট অ্যাকাইরাল ক্যাটায়ন যদি হয়, তাহলে তার দুটো ফেস যে কোনো একটা ফেস থেকে রিঅ্যাটাচমেন্ট হতে পারে। অর্থাৎ তোমার কনফিগারেশন একটা পার্টে রিটেন্ড হবে আর একটা পার্টে ইনভার্টেড হবে। তার মানে তুমি বেসিক্যালি অ্যাজ ফার অ্যাজ দ্যাট কাইরাল সেন্টার ইজ কনসার্ন রেসিমাইজেশন এক্সপিরিয়েন্স করবে। বাট যদি ও অল থ্রু আউট নিজের কন্ট্যাক্ট মেনটেন করে রেস্ট অফ দ্য মলিকিউলের সাথে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে কিন্তু কখনোই ফুললি ডিটাচ হচ্ছে না, তাহলে ওর ক্ষেত্রে তুমি স্ট্রিক্টলি রিটেনশন অফ কনফিগারেশন পাবে। এবং এই জাতীয় রিটেনশন অফ কনফিগারেশন আঁকার জন্য আমি একটা ট্রিক তোমাকে বলে দিই। এ দেখো, এটা আরও বেশি করে হফম্যান কার্টিয়াসে আরও বেশি করে লাগবে। তো আমি দেখো খেয়াল করো, এইটা হচ্ছে আমার মাইগ্রেটিং গ্রুপ, রাইট? তো ফার্স্টে আমি প্রোটনেশন করেছি, করার পর আমি মাইগ্রেশন করব, সিও বন্ড ভাঙছে, তার মানে এইখানটায় প্লাস চার্জ আসছে, কার্বন কার্বন ডাবল বন্ড অ্যালাইলিক কনজুগেশন করছে, তার মানে এইখানে প্লাস চার্জ আসছে। এবার এ মাইগ্রেট করবে, এ দেখো এই যে মাইগ্রেটটা করেছে না, খেয়াল করে দেখো, মিথাইল ওপরের দিকে প্লেনে, ওপরের দিকে মানে মানে আমার দিকে না, মিথাইল ওপরের দিকে প্লেনে আছে, ইথাইল ওয়েজ বন্ডে আছে, অর্থাৎ ভারী বন্ডটাতে আছে, আর হাইড্রোজেন ড্যাশড বন্ডে আছে। তাহলে আমি ঠিক সেইভাবেই এঁকেছি না মাইগ্রেশনের পর? এইখানে ভুল করে আমি ডাবল বন্ডটা এঁকে ফেলেছিলাম, তো মুছে দিয়েছি, মানে এটা তো আর মোছা যায় না, কেটে দিয়েছি। ওটা ডিজিটালি করলে সঙ্গে সঙ্গে একটা ওখানে কার্সার নিয়ে গিয়ে
ওয়ান মারলেই ওটা উড়ে গিয়ে ওয়ান হয়ে যেত, মানে সিঙ্গেল বন্ড হয়ে যেত, কিন্তু হাতে লেখার বিপদ হচ্ছে এতবার কিছু ভুল হয়ে গেলে কেটে দিতে হয়। তো এখানে সিঙ্গেল বন্ড আছে, এবার র্যানোটাইজ করবে। তার মানে আমি যে পয়েন্টটা বলতে চাইছি সেটা হচ্ছে যে তুমি আগে না ইয়েটা এঁকে নেবে, মানে যে গ্রুপ মাইগ্রেট করছে কাইরাল যদি হয় তাহলে কাইরাল গ্রুপটাকে এঁকে নাও, তার কনফিগারেশন যা ছিল সেইভাবে এঁকে নাও, এবং তারপরে বাকি রেস্ট অফ দ্য মলিকিউলটাকে আঁকো। এটা আরও বেশি করে তুমি বুঝতে পারবে যখন আমি হফম্যান কার্টিয়াস এগুলো নিয়ে ডিল করবো। তাহলে আমার ফাইনাল প্রোডাক্টটা এটা হলো, ঠিক আছে? তো রিটেনশন অফ কনফিগারেশন হয়েছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে তারপরে দেখি কি আছে, তারপর কি আছে স্যার বলো। ধরুন অ্যালকিল গ্রুপ যখন মাইগ্রেট করছে তখন আপনি দু রকম করতে পারছেন, একবার ক্রস ওভার দিয়ে দেখাতে পারছেন আর একবার এই মানে কাইনেটিক এক্সপেরিমেন্ট। কিন্তু যখন হাইড্রোজেন শিফট করছে তখন তো আমরা দুটো কোনোটাই অ্যাপ্লাই করতে পারবো না। কেন দুটো কোনটা অ্যাপ্লাই করতে পারবো না কেন? কিভাবে স্যার বোঝাবো যে হাইড্রোজেন মাইগ্রেট করছে সেটা মানে কোন? হ্যাঁ, মানে হাইড্রোজেন মাইগ্রেট সেটা কেন, তুমি যদি মিথাইল মাইগ্রেট করাও তাহলেও কি তুমি কাইরালিটি দিয়ে বোঝাতে পারবে? আমি অ্যালকিল গ্রুপ যদি ধরে নিই তাহলে তো আমি করতে পারবো, কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে করতে পারবো না। তো অ্যালকিল গ্রুপ ধরে আমি করবো কি, মিথাইল কাইরাল নাকি? না। তাহলে অথচ আমরা ফার্স্ট লেকচারে দেখিনি, যখন ক্রস ওভার করছিলাম তখন আমরা দেখেছিলাম না যে একটা পিনাকল নিচ্ছে যেদিকে একটাতে দুটো মিথাইল আছে আর একটাতে দুটো ইথাইল আছে, তো সেখানে তো কাইরালিটি তো প্রশ্নই ওঠে না। কিন্তু সেই দুটো কম্পাউন্ডকে মিশিয়ে দিয়ে আমরা যদি দুটো পিনাকলকে মিশিয়ে দিয়ে ক্রস ওভার এক্সপেরিমেন্ট করি তো দেখা যাচ্ছে যে প্রোডাক্টে মিথাইল দুটো একই কম্পাউন্ডে আছে, ইথাইল দুটোও একই কম্পাউন্ডে আছে। এরকম কোনো প্রোডাক্ট পাইনি যেখানে মিথাইলও আছে ইথাইলও আছে। তার মানে ক্রস ওভার এক্সপেরিমেন্ট তো চাইলে করাই যায়। তুমি যদি এরকম দুটো কম্পাউন্ড নাও যেখানে দুটোই দু জায়গাতেই হাইড্রোজেন মাইগ্রেট করে তাহলে তো ক্রস ওভার এক্সপেরিমেন্টও করা যাবে না, কারণ কোন হাইড্রোজেনটা কোন কম্পাউন্ড থেকে এসছে সেটা কি করে বুঝবো? সেটাই বলছি যে এই ক্ষেত্রে কি কোনো অন্য কিছু আছে নাকি রিঅ্যাকশন? মেকানিজম প্রুভ করার আরও গুচ্ছ জিনিসপত্র আছে, স্পেকট্রোস্কোপিক্যালি প্রুভ করা যায়, আরও অন্য অনেক টেকনিক্স আছে। এখন তো কম্পিউটেশনাল টুলগুলো খুব হাইলি এফিশিয়েন্ট, কাজেই তুমি কম্পিউটেশনাল ক্যালকুলেশন করেও বলতে পারো যে কোন মেকানিজমের জন্য কম অ্যাক্টিভেশন এনার্জি লাগবে, মোস্ট লাইকলি তাহলে সেইটাই হচ্ছে। সেগুলো ইজ বিয়ন্ড দ্য স্কোপ অফ দিস ক্লাস, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করতে পারবো না। সেগুলো উঁচু ক্লাসে উঠে যদি কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি নিয়ে চর্চা করার সৌভাগ্য হয় তাহলে দেখবে তখন। ঠিক আছে, ধাত্তেরি বারবার এটা চলে আসছে, কোথায় গেল? আচ্ছা, তারপরে কি আছে? তারপরে এইটা দিয়েছে, এরকম তো মিথাইল দিয়ে করেই দিয়েছি, শুধু এই জায়গাটাতে আমি এখানে একটা ইয়ে রেখেছি। আচ্ছা, তুমি বলতে পারো এইটা তো একটা কাইরাল সেন্টার, কিন্তু এই জিনিস কাইরাল সেন্টার হয়ে না এখানে মানে আমার মাইগ্রেটিং গ্রুপটা কিন্তু কাইরাল নয়। মাইগ্রেটিং গ্রুপটা কাইরাল হলে তার একটা সিগনিফিক্যান্স আছে, এখানে তো আলটিমেটলি এই সেন্টারটা sp2 হয়ে যাবে, কাজে এখানে আর আমি কোনো কাইরালিটি দেখতে পাবো না, অ্যাসিমেট্রিক নেচারটা থাকবে না। তা এটা দিলে এখানে এটা তো আমি করে দিয়েছি, এটা তো বলে দিলাম, সেই জন্য এটা লেখাও আছে, পেজ 19 করে দেওয়া আছে। এ দেখো এখানে সেই একবার তুমি ইথাইল মাইগ্রেট করাতে পারো, যদি ইথাইল মাইগ্রেট করাও তাহলে এই কম্পাউন্ডটা হবে। আর যদি তুমি মনে করো যে না আমি রিং কন্ট্রাকশন করব, তাহলে ওই ডটেড লাইন দিয়ে দেখানো আছে রিং কন্ট্রাকশন করলে স্পাইরো কম্পাউন্ডটা হবে, স্পাইরোটা অ্যাডভার্টাইজ করতে পারে না, তারপরে আবার একটা সেকেন্ড 1-2 শিফট হবে, রিং এক্সপ্যানশন হবে, হয়ে এই কম্পাউন্ডটা আমরা পেয়ে যাব। এনি কোয়েশ্চেন্স? কোনো ডাউটস? কোনো কিছু নেই? তাহলে এরপরে একটা ভ্যারিয়েন্ট আছে, এর রিঅ্যারেঞ্জমেন্ট কিন্তু খুব ভালো করে পড়ে যাবে, কারণ মানে যাদের আমি বলছি যে যাদের অর্গানিক কেমিস্ট্রিতে একটু ব্যথা, তাদের রিঅ্যারেঞ্জমেন্ট কিন্তু তাদের মানে গ্রেট ফ্রেন্ড। গতবার যা রিঅ্যারেঞ্জমেন্ট যে পড়ে গেছিলো সে রাজা, মানে আর কিছুই যদি না পড়ে যায় রিঅ্যারেঞ্জমেন্ট পড়ে গেলেও সে অনেক নাম্বারের উত্তর করতে পেরেছে, এবং যদি ঠিকঠাক করে পড়ে যায় তাহলে তো ফুল মার্কস পাওয়া যায়। কোশ্চেন তো দেখতেই পাচ্ছ মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে একই রকম কোশ্চেন আসে। এবারে ওইটা দিয়েছে, এইখানে মিথাইল আছে আর এইখানে স্টার আছে, তো স্টার থাকলে কি হবে? স্টার থাকলে তুমি মিথাইল মাইগ্রেট করাতেই পারো, কিন্তু মিথাইল মাইগ্রেশন থেকে আলাদা করে নতুন কিছু ইনসাইটস পাওয়া যাবে না। ওরা স্টারটা দিয়েছে মানে ওরা বেসিক্যালি ওই রিং এক্সপ্যানশন, রিং কন্ট্রাকশন এক্সপ্যানশন ওইটাই চাইছে। তো ফার্স্টে রিং কন্ট্রাক্ট করলো, সেখানে যে স্পাইরো কম্পাউন্ডটা হলো, আগের প্রবলেমটাতে স্পাইরোটা দুটো আর্ম সিমেট্রিক্যাল ছিল, এটাতে সিমেট্রিক্যাল নয়, তাহলে একবার একে মাইগ্রেট করাও, লেভেল কার্বনটা ইনট্যাক্ট রাখো,
আর একবার বি দিয়ে মাইগ্রেট করাও, তখন লেভেলড কার্বনের সঙ্গে বন্ডটাকে ভেঙে দাও, ভেঙে দিলে দুটো কম্পাউন্ড হবে, একবার মিথাইলের পাশের কার্বনের স্টার থাকবে, আর একবার OH এর পাশের কার্বনের স্টার থাকবে, এবং দুটো মোটামুটি একই অ্যামাউন্টে আমরা পাবো। কই শাক? স্যার স্পাইরোটা আপনি ওই ফ্লাইং ওয়েস্ট ফর্ম না দিলে কেন? দিইনি, দিলে ভালো হতো, তখন তাড়াহুড়োতে দেওয়া হয়নি। তুমি পরীক্ষার খাতায় দিয়ে দিও। ঠিক আছে। আচ্ছা, তারপরে তাহলে কোথায় গেল? আচ্ছা, 4 নম্বর, এইটা থেকে এইটা, এ কি জিনিসে? প্যারাক্রেজল থেকে, ক্যারোস অ্যাসিড হ্যাঁ প্যারাক্রেজল থেকে ক্যারোজ অ্যাসিড দিয়ে দিও, তারপরে একটুখানি মিথানলিক H2SO4 দিয়ে দিও। শুধু ক্যারোজ অ্যাসিড দিয়েও হয়ে যাওয়ার কথা, কারণ H2SO4 বেরোয় ওখানে, তবুও যদি মনে হয় দিও। ওই একই জিনিসকে আবার এরকম বলতে পারে 1,4-ডাইহাইড্রক্সি মিথাইল বেঞ্জিন। এটা 1,4-ডাইহাইড্রক্সি তো, হ্যাঁ স্যার। হ্যাঁ 1,4-ডাইহাইড্রক্সি মিথাইল বেঞ্জিন দিয়ে দিল। এই কম্পাউন্ডকে ক্যারোজ অ্যাসিড দিলে ইপক্সাইড হবে, ইপক্সাইড রিং খুলে এই কম্পাউন্ডটা হবে তো। হ্যাঁ স্যার। এই দেখে নাও কোথায় গেল ক্যারোজ অ্যাসিড। এ বাবা, এই তো আনডাইস্টার্ট চলে এলো। এই যে, এই দেখো, এই ইন্টারমিডিয়েটে চিনতে পারছো? মানে একদম মাঝখান থেকে তুলে দিয়েছে আর কি, কোশ্চেনটা যখন করেছে তখন মাঝখান থেকে তুলে দিয়েছে, দিয়ে অ্যাকুয়াস মিথানলিক H2SO4 দিয়েছে, তো প্রোডাক্ট কী হবে? এটাই হবে। ওই জন্য এগুলোকে সব একই জিনিসের আন্ডারে রেখেছি, এগুলো সব একই আমব্রেলার তলায় আছে। ওকে, তারপর আর কিছু নেই, শেষ। আনডাইস্টার্ট কি আজকে বলবো? হ্যাঁ স্যার বলবেন। না, বলবো মানে আমি আর 7 মিনিটের বেশি ক্লাস নেব না, 1 ঘন্টা ক্লাস যথেষ্ট। আনডাইস্টার্টে বরঞ্চ একটা কাজ করি, আনডাইস্টার্টের প্রিলিমিনারিটা বলে দিই, তাতে পরের দিন একেবারে সরাসরি ধরে প্রবলেমগুলো সলভ করতে পারা যাবে। প্রিলিমিনারি তো ভিডিও লেকচারে দেওয়াই আছে, তবুও আমি ব্রিফলি পয়েন্টসগুলো বলে দিচ্ছি। এই ভদ্রলোক ফ্রিচ আর্নড এবং ইনি হচ্ছেন ব্রান্ড আইস্টার্ট, এই দুজনের নামে পুরো সিকোয়েন্সটা 3টে স্টেপ আছে। তার মধ্যে এই স্টেপটা হচ্ছে আমাদের জন্য ইজ ইম্পর্ট্যান্ট, এই যে এই সিলভার ক্যাটালিস্ট দিয়ে যেটা করে, সিলভার 1 ক্যাটালিস্ট দিয়ে যেটা করে। কারণ আমরা তো রিঅ্যারেঞ্জমেন্টের আন্ডারে পড়ছি, কিন্তু তার আগে আনডাইস্টার্টের 2টো স্টেপ আছে। একটা হচ্ছে অ্যাসিড ক্লোরাইড, এই কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যাসিড ক্লোরাইড বানানো, যেটা SOCl2 দিয়ে এখন স্ট্যান্ডার্ডাইজ প্রসিডিওর আছে। আগে ফসফরাস রিএজেন্ট দিয়ে বানাতো, কিন্তু সেখানে ওই POCl3 TL3 তৈরি হতো, সেসব সেপারেট করা কঠিন ব্যাপার। SOCl2 ইউজ করলে সালফার ডাইঅক্সাইড, HCl এসব বেরোয়। তুমি এই SOCl2 রিএজেন্টটাকে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনে দেখেছিলে? কোথায় দেখেছিলে গো? স্যার SNI তে। হ্যাঁ, SNI তে দেখেছিল। SOCl2 ইউজ করলে সেই রিটেনশন অফ কনফিগারেশন হয়, SNI হয়, কনফিগারেশন। আর পিরিডিন দিয়ে দিলে আবার ইনভার্সন হয়, কারণ তখন নর্মাল SN2 কাজ করে, এই আর কি। তো অ্যাসিড ক্লোরাইড হলো, তার মেকানিজম এখানে করে দেওয়া আছে, তার মধ্যে যাচ্ছি না, ভিডিও লেকচার দেখে নেবে। এই জিনিসকে যদি এক্সেস, এই এক্সেস কথাটা খুব ইম্পর্টেন্ট, এবং অনেক পরীক্ষার প্রশ্নে এই এক্সেস জিনিসটা থাকে না, যেটা থাকা উচিত বলে আমার মনে হয়। কারণ এক্সেস না থাকলে এটার রিয়াকশান কোর্স পুরো চেঞ্জ হয়ে যায়। এর মধ্যে যদি এক্সেস CH2N2 দাও, তাহলে একটা জিনিস তৈরি হয় যার নাম হচ্ছে আলফা ডায়াজো কিটোন। এখানে একটা ডায়াজো লিঙ্কেজ আছে, যেটাকে সিলভার প্লাস দিয়ে ট্রিট করলে ইন অ্যাকুয়াস মিডিয়াম, অনেক সময় এখানে ময়েস্ট Ag2O লেখা থাকে, ময়েস্ট মানে হচ্ছে ভিজে মানে হচ্ছে জল আছে আর কি, তাহলে এটা রিঅ্যারেঞ্জ করে, এবং সেখানে এই যে ডায়োমিথেনটা, এটা একটা সিঙ্গেল কার্বন নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, সেটা একটা কার্বন সাপ্লাই করে, এবং আমরা ইভেনচুয়ালি কার্বক্সিলিক অ্যাসিড থেকে হোমোলোগেটেড অ্যাসিড পাই, অর্থাৎ RCO2H থেকে RCH2CO2H বলে জিনিসটা আমরা পেয়ে থাকি। তো এর জিনিসটা কি হবে? প্রথমে তো এইটা হলো অ্যাসিড ক্লোরাইড, তার তৈরি করার গাদা টেকনিক আছে, সেগুলো ছেড়েই দাও। মাইগ্রেশন ফ্রম কার্বন টু ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বন, তার সেকেন্ড স্টেজ যেটা, অর্থাৎ আনডাইস্টার্টের, সেটা হচ্ছে ডায়োকিটোনের ফর্মেশন। এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। এ দেখো, অ্যাসিড ক্লোরাইড, প্রথমে এই কার্বনটা হাইলি ইলেকট্রোফিলিক, মানে অ্যাসিড ডেরিভেটিভগুলোর মধ্যে এটা সবচেয়ে বেশি ইলেকট্রোফিলিক বিকজ অফ ক্লোরিনের ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট। সাইজ ম্যাচ করে না কার্বনের সাথে, অতএব সেই জন্য ওর প্লাস আর এফেক্টটা কম্প্রোমাইজ, কিন্তু মাইনাস আই এফেক্ট পুরো মাত্রায় আছে, তার ফলে ইটস হাইলি ইলেকট্রোফিলিক। তো CH2 মাইনাস ওটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, অ্যাটাক করলো, করে
টেট্রাইডাল ইন্টারমিডিয়েট হলো, এক্সেলেন্ট লিভিং গ্রুপ আছে, ক্লোরাইড আছে, ও মাইনাস পুশব্যাক করলো, হলো, হওয়ার পরে এই হাইড্রোজেনগুলো এক্সট্রিমলি অ্যাসিডিক বিকজ নট অনলি ইজ ইট আলফা টু কার্বনিল বাট অলসো N2 প্লাস আছে। তারপরে সেকেন্ড ডায়াজোমিথেন মলিকিউলটা বেস হিসেবে কাজ করবে, তার মানে একবার নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, একবার বেস হিসেবে কাজ করবে। বেস হিসেবে কাজ করলে প্রোটন খেয়ে নিজে হবে CH3N2 প্লাস, এটা SN2 রিয়াকশন দারুণ ভালো হয় কারণ সুপার লিভিং গ্রুপ, প্র্যাকটিক্যালি নো স্টেরিক হিন্ড্রেন্স, মিডিয়ামে একটা গুড নিউক্লিওফাইল আছে, তাহলে এখান থেকে CH3Cl এবং নাইট্রোজেন বেরোলো, আর আমাদের এই তৈরি হয়ে গেল ডায়াজোকিটন, যেটাকে আমরা এটা S6 বা SZ কনফরমেশনে লিখেছি। যদি আমরা এক্সেস ডায়াজোমিথেন ইউজ না করি তাহলে এই ডিপ্রোটনেশনটা হতে পারবে না, এবং সেক্ষেত্রে দেখা যাবে যে এটা একটা কার্বনিল কম্পাউন্ড যার আলফা পজিশনে সুপার লিভিং গ্রুপ আছে, মিডিয়ামে ক্লোরাইড আছে, তাহলে ক্লোরাইড সোজাসুজি এই কার্বনে অ্যাটাক করে আলফা ক্লোরোকিটন তৈরি করে বসে থাকবে। অতএব তুমি যদি ডায়াজোমিথেন এক্সেস না দাও, এই কোশ্চেনটা কিন্তু আবার দেয়, মানে একই ইউনিভার্সিটিতে এরকম প্রশ্নও আসে, শুধু CH2N2 দিয়ে তারপরে বোঝাই যাচ্ছে রিয়াকশনের পরের স্টেজগুলো দেখলে যে ওটা আন্ডার স্টাডি চাইছে, কিন্তু এক্সেস কথাটা লেখা নেই। আবার এই কোশ্চেনটা ওই একই ইউনিভার্সিটিতে আসে অন্য ওই পেপারেই অন্য ইয়ারে হয়তো বা, যে এক্সেস ডায়াজোমিথেন না দিলে আন্ডার স্টাডি রিয়াকশনে কী হয়, তার উত্তর হচ্ছে এইটা। এখন তুমি বলতে পারো যে আমি কি বাইরে থেকে বেস দিলে হবে না? কেন হবে না, বাইরে থেকে বেস দাও, এই দেখো তখন তোমার কতটা ডায়াজোকিটন লাগছে দেখো তো, এটা এই ডায়াজোমিথেন কতটা লাগছে, এক্সেস লাগছে না, 1 লিটার, কারণ তখন ও নিউক্লিওফাইল হিসেবেই কাজ করছে, ওর ওইটুকুই দায়িত্ব, ওইটুকুই করছে, দ্যাটস ইট। এবং আমি বেস এমন দিয়েছি ট্রাইথাইল্যামিন, তার মানে ট্রাইথাইল্যামিন যদি নিজে নিউক্লিওফাইল হিসেবে কাজও করে এবং এখানে যদি অ্যাটাকও করে, তাহলেও এটা বেসিক্যালি একটা অ্যাসাইলেটিং এজেন্ট হিসেবেই থেকে যাবে, ওর কোনো ফেট নেই। মানে এখানে কি হাইড্রোক্সাইডকে বেস হিসেবে কাজ করানো যেত, কি মনে হয়? সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করতে পারতে? হাইড্রোক্সাইড অনেক স্ট্রং। আরে স্ট্রং ফর্ম ছাড়ো, ও তো হাইড্রোলিসিস করে দেবে কার্বক্সিলিক অ্যাসিড ক্লোরাইডের, করে নিজে ওটাকে কার্বক্সিলিক অ্যাসিড বানাবে, তারপর আবার প্রোটন খেয়ে বসে থাকবে চুপ করে, কার্বক্সিলেট হয়ে যাবে, তার উপরে ডায়াজোমিথেন দিয়ে তুমি কি রিয়াকশন করবে? কিছুই হবে না, কারণ OH মাইনাস টাইনাস ইউজ করা যাবে না। এমন বেস ব্যবহার করো যেটা বেস হিসেবে ঠিকঠাক HCl-কে খেতে পারে বা H+কে খেয়ে নেবে, এই ধরনের প্রোটনকে খেয়ে নেবে। এই ধরনের প্রোটনকে খেতে গেলে খুব একটা স্ট্রং বেস লাগেও না। ট্রাইথাইলামিন তার করেসপন্ডিং অ্যাসিড হচ্ছে যে 83NH+, সেটা তো পিকে ভ্যালু 10-এর কাছে, তো এমন কিছু বিরাট বেসিকও নয়, ও কাজ করে নিল, হয়ে গেল কাজ, ও করে নিল ওর। কিন্তু ওর আবার এখানে তুমি NH2- ইউজ করতে যাও না, কারণ NH2- ইউজ করলে অ্যামাইড হয়ে যাবে, তো গেল তো, তাহলে তো শেষ হয়ে গেল রিয়াকশান, ওসব কিছু করা যাবে না। এমন জিনিস ইউজ করতে হবে যেটা যদি বাই চান্স নিউক্লিওফাইল হিসেবে কাজও করে, তাহলেও যেন আমার ডায়াজোমিথেন ওই অ্যাসাইল গ্রুপকে অ্যাটাক করার মতো জায়গায় থাকে। এখানে যদি এটা N83+ হয়, তাহলে ডায়াজোমিথেন অ্যাটাক করে ওখান থেকে ট্রাইথাইলামিনকে বের করে দেবে, সো হয়ে গেল। আচ্ছা, এরপর যে স্টেজটা আছে, যেটা কোশ্চেন দেয়, যে এই জায়গাটার উপরেই মেকানিজমটা দেয়, খুব কমন কোশ্চেন হচ্ছে এইটা দেবে, দিয়ে এইটা দেবে, দিয়ে বলবে এটা A, তারপরে এইটা দেবে, দিয়ে তারপরে বলবে এটা B, তারপরে বলবে এখানে ময়েস্ট Ag2 আছে, তারপরে এটা C, বলবে ABC আইডেন্টিফাই করো, এর জন্য হাফ প্লাস 1.5 নম্বর থাকবে, তারপরে বলবে এই B to C এর মেকানিজমটা দাও। দেখবে তুমি এই কোশ্চেনটা অনেকবার এসছে। তাই এটা কীভাবে হবে? আমরা ডায়াজোকিটনটাকে এঁকেছি, ডায়াজোকিটনে এই কার্বনটার উপরে নেগেটিভ চার্জ আছে, এখান থেকে নাইট্রোজেন বেরিয়ে যাচ্ছে। তুমি বলবে এটা তাহলে তো এটা তো ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বন না, এটা তো ইলেকট্রন রিচ কার্বন, কিন্তু CN বন্ডটা ভেরি উইক, তার মানে এখানে নাইট্রোজেন বেরিয়ে যাওয়ার জন্য হাঁকপাক করছে, এবং যদি নাইট্রোজেন বেরিয়ে যায় এবং আর কেউ যদি এখানে মাইগ্রেট করে না আসে, তাহলে কিন্তু এখানে জাস্ট দুটো ইলেকট্রন পড়ে থাকবে, তার মানে কার্বিন ইন্টারমিডিয়েট তৈরি হবে। দ্যাট কার্বিন ইন্টারমিডিয়েট ইজ ইলেকট্রন ডেফিসিয়েন্ট বিকজ ইট হ্যাজ আ নেইবারিং কার্বনিল গ্রুপ। তা কার্বিনের থ্রু দিয়ে আমরা নিয়ে যাই না, আমরা কনসার্টেড ওয়েতে মাইগ্রেশন দেখিয়ে দিই। এটা 1 নম্বর অ্যারো, এটা 2 নম্বর অ্যারো। এই যে 2 নম্বর অ্যারো, সেখানে আর মাইগ্রেট করে আসছে ফ্রম দিস কার্বনিল, তার মানে এই কার্বনিলটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে যাচ্ছে, এই কার্বনের ওপরে এই কার্বনটার ওপরে মাইনাস চার্জ আছে, মানে লোন পেয়ার আছে, ওটাকে স্টেবিলাইজ করছে, তার মানে এটা হচ্ছে 3 নম্বর অ্যারো। এই 1, 2, 3 করে মনে রাখবে। 1 নম্বর হচ্ছে CN বন্ড ভাঙছে, 2 নম্বর হচ্ছে কার্বনিলের সাথে যে গ্রুপ আছে তার সঙ্গে কার্বনিলের বন্ড ভাঙছে, আর 3 নম্বর হচ্ছে কার্বনিল কার্বন আর আলফা কার্বন, তার মাঝখানে ডাবল বন্ড তৈরি হচ্ছে। যে কম্পাউন্ডটা তৈরি হলো সেটা হচ্ছে কিটিন,
কিটিন মিডিয়ামে জল আছে, কিটিন ইজ এ সুপার ইলেকট্রোফাইল, কারণ ওর কোনো প্র্যাকটিক্যালি কোনো স্টেরিক হিন্ড্রেন্স নেই, এসপি কার্বন, অতএব এস ক্যারেক্টার ভেরি হাই, কার্বনিল, তার উপর আবার কার্বনিল, তার ফলে ওর লুমোটুমো খুব লো, তার ফলে ওয়াটার অ্যাটাক করে এনল ফর্ম হয় এবং টটোমেরিক চেঞ্জ হয়ে হোমোলোগেটেড অ্যাসিড হয়ে যায়। যদি এইটা আমি H2 ওর বদলে যদি মিথানল বা ROH দিয়ে করতাম, তাহলে ইভেনচুয়ালি আমি এখানটায় OH না পেয়ে আরও পেতাম, হুইচ মিনস আমি একটা এস্টার পেতাম। যদি অ্যামোনিয়ার প্রেজেন্সে করতাম, মানে ডায়াজোকিটোন তৈরি করার আগে অ্যামোনিয়া দিলে হবে না, ডায়াজোকিটোনটা তৈরি করে তারপর যদি আমি সিলভার প্লাস অ্যামোনিয়া দিই, তাহলে এখানে অ্যামাইড পেতাম। সো এই হচ্ছে আমার আর্ন ডাইস্টাটের মেকানিজম। অনেকে বলে যে এটা কার্বিন ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে যায়, কার্বিন ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে যদি যায় তাহলে এইরকম মেকানিজম আমরা দেখাতে পারি। সেক্ষেত্রে 1 নম্বর অ্যারোটা আগে দেখিয়ে দাও, তারপরে 2 নম্বর এবং তারপরে 3 নম্বর অ্যারোটা আলাদা স্টেপে দেখাও। এটা 2, এটা 3, বাবা লেখাই যাচ্ছে না। এটা 2, এটা 3, তো বস্তুটা একই হবে। আবার এরকম কনসেপ্টও আছে যে এই কার্বিন একটা অক্সিরিন ইন্টারমিডিয়েটের সঙ্গে ইকুইলিব্রিয়ামে এক্সিস্ট করে, এবং এই দুটো জিনিস যদি সেম না হয়, এবং জেনারেলি সেম হয় না কারণ এইদিকে তো ডায়াজোমিথেন ইউজ করা হচ্ছে, অতএব এখানে হাইড্রোজেন থাকবে, তাহলে দুটো কার্বিন ইন্টারমিডিয়েটের মাঝখানে এই অক্সিজেন ইন্টারমিডিয়েট থাকে। এটা দিয়ে একবার একটা কোশ্চেন এসেছিল, বাট দিস ইজ নট ভেরি ইম্পর্টেন্ট। প্রুফ অফ মেকানিজম সেগুলো থেকে দেখে নিও। আমি জাস্ট একটা জিনিস একটু হাইলাইট করে দিই, এইটা একটু দেখানোর আছে। সেটা হলো, দেখো মাইগ্রেটিং গ্রুপটা এইটা, তাই তো, কার্বনিলের সাথে আছে কাইরাল গ্রুপ, রিটেনশন অফ কনফিগারেশন হবে। তুমি খেয়াল করো তো, আমি রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যখন এঁকেছি তখন আমি আগে এই গ্রুপটাকে এঁকে নিয়ে বাকি অংশটা এঁকেছি। ওটাকে আমি অ্যাকচুয়ালি জায়গা থেকে নাড়াইনি, ওকে এঁকে নিয়েছি, তারপরে আমি জানি যে ওর পরে একটা CH2CO2 ইচ হবে, সেটা এঁকেছি। আমি এইটাই বলতে চাইছিলাম যে ওকে নাড়িও না, ওকে যেই নাড়াতে যাবে তখনই তোমার ভুল হওয়ার টেন্ডেন্সি বাড়বে। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাকলো। আমরা পরের দিন আনডাইস্টার্ট রিঅ্যাকশনের প্রবলেমগুলো সলভ করব। ঠিক আছে তো? হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার। ওকে, তাহলে রেকর্ডিং বন্ধ করি।